জীবন নিয়ে মেয়েদের সংগ্রামটা নীরব হলেও খুব গভীর। একটা মেয়ে ছোটবেলা থেকেই শিখে ফেলে কম কথা বলতে হবে, বেশি সহ্য করতে হবে। স্বপ্ন দেখলেও সেটা লুকিয়ে রাখতে হবে, কারণ সময় হলে সব ঠিক হয়ে যাবে। এই আশ্বাসেই তার বড় হওয়া। কখনো পরিবারকে সামলাতে গিয়ে নিজের ইচ্ছেগুলো পিছনে পড়ে থাকে, কখনো সংসার, সন্তান, সম্পর্কের ভারে নিজের পরিচয়টাই ঝাপসা হয়ে যায়। মেয়েদের সংগ্রাম মানে শুধু বাঁচা নয়, সম্মানের সাথে নিজের মতো করে বাঁচার লড়াই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। অনেক দিনের লম্বা একটা বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা যারা আমার গত ভিডিওটি দেখেছেন সবাই নিশ্চয়ই জানেন আমি লম্বা ছুটিতে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। আমার মনে হয় আমরা 3 জন এতদিনের জন্য কোথাও একসাথে গিয়েছি। প্রায় 7-8 দিন আমরা একসাথে ছিলাম। খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা শ্বশুরবাড়িতে। তো আরহাম তো খুব মজা করেছে। আর এই 7-8 দিন আমি একদম রিল্যাক্সে ছিলাম, কোনো ভিডিও করিনি, কিচ্ছু করিনি। নিজের মতো করে পরিবারের সাথে সুন্দর একটা সময় কাটিয়েছি। আরহাম তো অনেক আনন্দ করেছে, দাদা দাদি চাচা চাচি সবার সাথে অনেক খেলাধুলা করেছে। আমি ওর কোনো কিছুতে কোনো বাধা দেইনি, ও যেভাবে খেলতে চেয়েছে ওকে খেলতে দিয়েছি। খুব সুন্দর একটা সময় আমরা পার করেছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমার আগের ভিডিও করা ছিল, সেই ভিডিওর পর থেকেই আমি কিন্তু ভিডিওটা শেয়ার করেছি। আজকে আমি আমার লাইফের প্রথম একটা জিনিস বানাবো, তো ভাবলাম আপনাদের সাথেও একটু করে শেয়ার করে দিই, কারণ যেহেতু ছোটোখাটো সব জিনিসই আপনাদের সাথে শেয়ার করি, আর লাইফের প্রথম এই জিনিসটা আমি ট্রাই করছি, চিন্তা করলাম কেন আপনাদের সাথে শেয়ার করব না। আর এগুলো কিন্তু আমি বাড়িতে যাওয়ার আগেই করেছিলাম। হ্যাঁ, তো এর জন্যই কিন্তু বললাম যে বাড়ি থেকে এসে নতুন করে আর কোনো ভিডিও করার সুযোগ পাইনি। আর বাড়িতে যাওয়ার আগেই কিন্তু আমার আর আরহামের দুজনের একটু ঠান্ডা ছিল। তো আরহামের ঠান্ডা মোটামুটি ভালো হয়ে গিয়েছে, কিন্তু আমার ঠান্ডাটা এখন পর্যন্ত ভালো হয়নি। আমি এখানে একদম যে বুড়ো টাইপের যে চাল কুমড়া আছে সেই চাল কুমড়াটা কুটে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি মাসকলাইয়ের ডাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। হয়তো বা আপনারা অনেকেই বুঝতে পারছেন আমি কি বানাবো। হ্যাঁ, আমি হচ্ছে কুমড়ো বড়ি বানাবো। এই বড়িটা আমি কখনো বানাতে দেখিনি, আর বিয়ের পরেই আমি এটা হচ্ছে দেখেছি, কারণ আমাদের কুমিল্লা অঞ্চলে এটা খাওয়া হয় না। তো আমি যখন বিয়ের পরে দেখেছি আমি চিন্তা করেছি এটা কি জিনিস, কিভাবে খাবো। আমি খেতে পারতাম না, ভালো লাগতো না প্রথম প্রথম, কিন্তু খেতে খেতে একটা সময় এই জিনিসটার প্রেমে পড়ে গিয়েছি। খুব ভালো লাগে এখন এই কুমড়ো বড়িটা খেতে। তো শাশুড়ি মার কাছে না খুব গল্প শুনতাম, এই বড়ি বানানোর গল্প বলতো মা। তো সেটা শুনেই না আমার খুব বানাতে ইচ্ছা করতো, কিন্তু বানাতে পারবো কি না কখনো সাহস করিনি। তো এইবার চিন্তা করলাম অল্প ডাল দিয়ে আমি একটু সাহস করে বানিয়েই দেখি বানাতে পারি কি না। তা আমি এখানে হচ্ছে 1/2 কেজি ডালের বড়ি আজকে বানাবো। আর কুমড়োটাকে আমি একদম গ্রেটার দিয়ে কুড়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর ডালটাকে আমি পাটায় পিষিনি, কারণ পাটায় পিষলে অনেক বেশি কষ্ট লাগবে। আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু পাটায় পিষতে পারলে এই বড়ির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হতো। তো আমি ভিডিও দেখে আর নিজের আইডিয়া থেকে যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। তো জানি না কেমন হবে, খুব টেনশন কাজ করছিল যে দিতে পারবো কি না। তো সব কাজই মোটামুটি সহজ ছিল, কিন্তু এই যে বড়ি বসানো হাতের ভিতর থেকে বের করা, এটা খুবই কঠিন লাগছিল আমার কাছে, সহজে বেরই হচ্ছিল না। পরবর্তীতে আমি কি করেছি, যে কেকের যে পাইপিং ব্যাগ আছে না কেকের ডিজাইন করার জন্য, সেই পাইপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে আমি এই বড়িগুলো দিয়েছি। আর এই বড়িগুলো বানানোর পরে না অনেক বেশি খুশি লাগছিল যে আমিও পেরেছি। আর মনে মনে ভাবছিলাম আজকে যদি আমার শাশুড়ি মা বেঁচে থাকতেন মা অনেক খুশি হতেন, কারণ মা মনে করতো কি আমি যে কোনো কাজই পারবো। সব সময় বলতো আমার রূপা সব পারে। তো এই কথাটা খুব মনে হচ্ছিল আজকে মা বেঁচে থাকলে অনেক বেশি খুশি হয়ে যেত, আর সবাইকে ফোন করে বলতো যে রূপা বড়ি বানিয়েছে। তো এই যে দেখুন 1/2 কেজি ডাল দিয়ে কিন্তু মোটামুটি ভালো পরিমাণেরই হয়েছে। তো 3টা
ইয়েতে আমি শুকাতে দিয়েছি, এরকম বড় থালাগুলি আছে না সেগুলোতে। তো আমার শুকাতে বেশি দিন লাগেনি, 2 দিনেই খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। কারণ আমি যখন বড়িটা দিয়েছিলাম খুব ভালো রোদ ছিল। এখন কিন্তু রোদ্রের তাপটা একটু কম, কারণ বড়ি শুকানোর জন্য রোদ বেশি প্রয়োজন। ভালো রোদ পেলে বড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যায় আর বড়িতে কোনো প্রকার গন্ধও হয় না। এখন আমি আরেকটা জিনিস বানাবো, এই জিনিসটাও আমি লাইফের ফার্স্ট টাইম বানাচ্ছি এবং লাইফের ফার্স্ট টাইম খাবো। আমি এখানে দই বড়া বানাবো। দই বড়া কখনো আমার বানানো হয়নি, এমনকি কখনো খাওয়াও হয়নি। তো আমি যে ডাল বেটেছিলাম মানে বড়ি বানানোর জন্য, সেখান থেকে অল্প একটু ডাল আলাদা করে রেখেছিলাম, যেহেতু বাসায় দই আছে, চিন্তা করে দেখলাম একটু দই বড়া বানিয়ে দেখি কেমন লাগে। তা আমি আরহামের বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে দই বড়াটা খেতে কেমন। তা আরহামের বাবা বলে তার কাছে নাকি ভালো লাগেনি, কিন্তু আমার দই বড়াটা বানাতে খুব ইচ্ছে করছিল যে ট্রাই করে দেখি, কারণ যেহেতু খাওয়া হয়নি একবার খেয়ে দেখা দরকার। তা আমি এখানে দই বড়া বানানোর জন্য ডালের সাথে হালকা পরিমাণ কিছু মশলা অ্যাড করেছি, যেমন আস্ত জিরা, একটু কাঁচামরিচ, ধনেপাতা, হালকা পরিমাণে একটু লবণ দিয়েছি। তারপরে ভালো করে ফেটে নিয়েছি। ফেটে নিয়ে তারপরে হচ্ছে এখানে আমি তেলে ভেজে নিচ্ছি। এখন এই যে বড়াগুলো আমি এখানে ঠান্ডা পানিতে লবণ আর চিনি মিক্স করে রেখেছিলাম, হালকা পরিমাণে চিনি আর লবণটাও পরিমাণ মতন, যাতে এই বড়ার ভিতরে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে। তারপরে এই গরম গরম বড়াগুলো আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে হচ্ছে টক দই দিচ্ছি আর মিষ্টি দইও ছিল। আমি টক দই আর মিষ্টি দই দুইটা মিলিয়ে বানাবো। আমার কাছে মনে হয়েছে দই বড়ার টেস্টটা ডিপেন্ড করে দইয়ের উপরে। দইটা যদি ভালো হয় আর দইয়ের পরিমাণটা যদি বেশি হয় তাহলেই এই বড়াটা খেতে ভালো লাগবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। যেহেতু এই বড়াটার নামই হচ্ছে দই বড়া, তাই দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। তা আমি এখানে বেশ অনেকটা পরিমাণে দই দিয়েছি। এখন হচ্ছে আমি একটু একটু করে মশলা দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো অল্প পরিমাণে, তারপরে দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো, চাট মশলা দিব, আবার একটু হচ্ছে চটপটির যে মশলাটা আছে সেটাও একটু দেব, বিট লবণ দিব, একটু টমেটো সস দিব। সব কিছু অল্প অল্প পরিমাণে দিচ্ছি। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনারা কী ধরনের স্বাদে খেতে চান, সেভাবে আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন। হয়তোবা আপনারা পারেন, কিন্তু যারা পারেন না তাদের জন্য শেয়ার করছি। আর আমিও কিছু কিছু ভিডিও দেখেছি আর নিজে থেকেও কিছু কিছু জিনিস অ্যাড করেছি। তো সবগুলো মশলাকে আমি দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি আর দইয়ের সাথে আমি হালকা পরিমাণে একটু পানি দিয়েছি দইটাকে একটু পাতলা করার জন্য। তারপরে যে বড়াগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন সেই বড়াটা চিপে চিপে পানিগুলোকে ফেলে দিতে হবে আর বড়াটার শেপটা আমি একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এতে করে এই বড়াটার ভিতরে দইটা খুব সুন্দরভাবে ঢুকবে আর বড়াটাও দইয়ের ভিতরে খুব সুন্দরভাবে ডুবে থাকবে। তো মনে মনে ভাবছিলাম যে এটা তো বানাচ্ছি, কিন্তু টেস্ট যদি ভালো না হয় তাহলে তো জিনিসগুলো নষ্ট হবে, এতগুলো দই দিয়েছি। কারণ আরহামের বাবাকে আমি যখনই জিজ্ঞাসা করি যে দই বড়ার টেস্ট কেমন, আরহামের বাবা বলে আমি 2-1 বার খেয়েছি, আমার কাছে ভালো লাগেনি। তো এর জন্য একটু টেনশন হচ্ছিল। তো এখন হচ্ছে আমি উপর থেকে একটু দেখার সৌন্দর্যের জন্য একটু লাল মরিচের গুঁড়া দিচ্ছি। আর আমি এখানে একটু তেঁতুলের সস মানে চাটনি বানিয়ে রেখেছি। তেঁতুলের চাটনিটা আমি নিজেই বানিয়েছি অল্প পরিমাণে। এটা বানাতে খুব একটা ঝামেলা করতে হয় না, খুব ঝটপটি হয়ে যায়। এখন এই তেঁতুলের চাটনিটা অল্প করে দিয়ে দিচ্ছি। এই তেঁতুলের চাটনিটার কারণে এই দই বড়ার টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। তো বাসায় ধনেপাতা কম ছিল, এর জন্য ধনেপাতার চাটনিটা আমি বানাতে পারিনি। তা না হলে ধনেপাতার যে গ্রিন সসটা বা গ্রিন চাটনিটা সেটা বানাতে পারলে আরও বেশি ভালো লাগতো। তো ধনেপাতার যে কেনা সসটা পাওয়া যায় সেটা আমি একটু পরিমাণে দিয়েছি, একটু ধনেপাতা দিয়েছি আর উপর থেকে একটু হচ্ছে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। আসলে আমি হয়তোবা দই বড়াটা এভাবে খায় না, শুধুমাত্র দই আর চাট মশলা দিয়েই হয়তোবা খায়, কিন্তু আমি একটু যাতে টেস্ট বাড়ানোর জন্য উপর থেকে এগুলো দিয়েছি। তো এখন আমি এটা রেডি করে ফেলেছি, এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। দইটা যখন বড়ার ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে তখনই কিন্তু এই দই বড়াটা খেতে বেশি ভালো লাগবে। তো আরহামের বাবা আসার পরে আমি হচ্ছে আরহামের বাবাকে দিচ্ছি। আমি কিন্তু আগেই 2 পিস খেয়েছি।
আমার কাছে কিন্তু দই বড়ার টেস্টটা বেশ ভালো লেগেছে, একদম কিন্তু খারাপ লাগেনি। আর যখন তেঁতুলের চাটনিটা একটু বেশি করে নিয়ে খাচ্ছি আর দইটা দিয়ে খাচ্ছি, খুবই মজা লাগছিল। আরহামের বাবাকে দেওয়ার পরে তো আমি বারবার জিজ্ঞাসা করছিলাম যে তোমার কাছে কেমন লেগেছে। সে বলছিল আমি এত মজার দই বড়া আর কখনো খাইনি, খুব ভালো হয়েছে। তা আরহামের বাবার কাছ থেকে ভালো একটা ভোট পেয়ে গেলাম। তো এরপরে কিন্তু আমি আরেক দিনও বানিয়েছিলাম দই বড়া, এটা বানানোর পরে সেদিন আরেকটু বেশি করে বানিয়েছিলাম। তো রমজান মাস আসলে ইনশাল্লাহ চেষ্টা করব এটা বানানোর জন্য। এটা কিন্তু খেতেও ভালো লাগে আর হেলদি একটা খাবার, যেহেতু দই আছে ইফতার টাইমে কিন্তু এটা খাওয়া যাবে। আর এই যে 2 দিন পরে বড়িগুলোও কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, হয়তোবা শব্দ শুনেই বুঝতে পারছেন একদম ঝনঝন ঝনঝন শব্দ করছে। তো বড়ির ভিতরে অনেকেই কালো জিরা, পাঁচফোড়ন অনেক কিছু দেয়, তো আমি আমার বড়িটা একদম প্লেন রাখার চেষ্টা করেছি, কিছুই দেইনি। আলহামদুলিল্লাহ বড়িটা কিন্তু রান্না করেও খেয়েছি, অনেক বেশি মজা হয়েছিল। আসলে সাহস করে করেছি, তো ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটু বেশি করে করার চেষ্টা করব। আর আমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু সবাই আমাকে বড়ি বানিয়েছে, সেগুলো দিয়েছে, এর জন্য আর এই বছর আর বানাবো না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।